নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। গত 3 সপ্তাহ হলো প্রায়, আজকে 27 তারিখে এপিসোডটা রেকর্ড করছি। অলরেডি 18 দিন হয়ে গেছে। এই যে আরজি করের যে নারকীয় ঘটনা ঘটল, তার রেশ এখন যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। খবরের কাগজ, কোর্ট এবং প্রশাসনিক মহল সব জায়গাতে এই ব্যাপারটাই এখন সর্বাধিক গুরুত্ব পাচ্ছে এবং সঠিক কারণেই পাচ্ছে। কিন্তু এই যে ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে বেশ কিছু ধোঁয়াশাও তৈরি হয়েছে এবং জেগেছে বেশ কিছু প্রশ্ন। আমি মোটামুটি সংক্ষেপে সেই প্রশ্নগুলো উত্থাপন করে তার উত্তর খোঁজার চেষ্টা করছি। প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট এই অভয়া কেসের ইন্টারভেন করল, এতে ক্যালকাটা হাইকোর্টের পজিশনটা কোথায় গিয়ে দাঁড়ালো? তার মানে কি এবার থেকে সব কিছু সুপ্রিম কোর্টই হবে? আর এই কেস অ্যানালাইসিস করতে গেলে দুজন আইনজীবীর ব্যাপার কিন্তু সামনাসামনি চলে আসে। একটা হচ্ছে যে আইনজীবী সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক অধিকারীদের রিপ্রেজেন্ট করছেন বা সরকারকে রিপ্রেজেন্ট করছেন, সেটা হচ্ছেন কপিল সিবল। এবং যিনি ভিকটিম, যার জন্য এই গোটা ব্যাপারটা, তার যে আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তো কপিল সিবাল কিন্তু কলকাতাতে যখন এই ব্যাপারটা ঘটছে, আইনি যে ব্যাপারটা ঘটছিল, তখন কিন্তু কপিল সিবাল তাতে তো পার্টিসিপেট করেননি। কিন্তু বিকাশ ভট্টাচার্য শুরু থেকেই ক্যালকাটা হাইকোর্টে শুরু থেকেই ছিলেন এবং সুপ্রিম কোর্টও গেছেন। তো বিকাশ ভট্টাচার্যের যে রোল, সেটা কিন্তু অনেকের ভেতরে নানা রকম প্রশ্ন জাগিয়েছে। আর এই সুপ্রিম কোর্টের ভবিষ্যতের যে ব্যাপারটা এই কেসে, সেটাও কোথায় গিয়ে কীরকম কী দাঁড়াবে সেটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে। দুটোকে আলাদা আলাদা পার্টে ভাগ করে ব্যাপারটা আলোচনা করার চেষ্টা করছি। যেহেতু ঘটনাক্রম A to Z সবারই জানা, অতএব সেগুলো নিয়ে আর বলে লাভ নেই। ক্যালকাটা হাইকোর্ট একটা অর্ডার দিল 13ই অগাস্ট। এই 13ই অগস্টের ক্যালকাটা হাইকোর্টের যে অর্ডার, সেটা ছিল 17 পাতার একটি অর্ডার এবং তাতে ছিল 42টি প্যারাগ্রাফ। এই 42তম প্যারাগ্রাফের 42টি প্যারাগ্রাফের 35তম যে প্যারাগ্রাফটা, সেটা এখানে উল্লেখনীয়, কারণ তার ভিত্তিতেই কিন্তু গোটা ব্যাপারটা এখন চলছে। 35, প্যারা নাম্বার 35, therefore we deem it appropriate to transfer the investigation to the Central Bureau of Investigation. আর প্যারা 37-এ ক্যালকাটা হাইকোর্ট যা বলেছে সেটা হচ্ছে, the respondent of the police is directed to hand over the case diary to the officer of CBI who is present in the court, and an acknowledgement shall be given to the said officer to the said officer of state police. তো বোঝা গেল, এরপরে কোর্টের কথা অনুযায়ী কাজ হচ্ছিল, তদন্ত শুরু হলো। আমি কোনো ঘটনা কিন্তু এখানে বিবৃত করছি না, কারণ ঘটনা বিবৃত করলেই ব্যক্তিগত মতামতের প্রশ্ন চলে আসে। কাজে শুধুমাত্র জাজমেন্টে যেটা বলা আছে, আমি শুধু তার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো এবং এই জাজমেন্টটা কেন হলো, যদি কোনো রকম তথ্য কিছু থাকে শুধু সেটুকু বলবো। 13 তারিখে ক্যালকাটা হাইকোর্টের রায়, যেটা চিফ জাস্টিস টি শিবজ্ঞানমের
আর টি শিবগানামের ডিভিশন বেঞ্চ যে জাজমেন্টটি দিয়েছিলেন, তার দুদিন পর 16ই অগাস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড়কে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী চিঠি লেখেন। এই দুজন আইনজীবী কে কে? এই দুজন আইনজীবীর মধ্যে একজন হচ্ছেন অ্যাডভোকেট উজ্জ্বল গৌর, আর দ্বিতীয়জন হচ্ছেন অ্যাডভোকেট রোহিত পান্ডে। এরা দুজনেই হচ্ছেন সুপ্রিম কোর্টের অ্যাক্টিভ লয়ার। তাদের চিঠিতে তারা কি লিখেছেন? Advocate Ujjal Gaur and Rohit Pandey wrote the letter to the CJI saying to take suo motu cognizance of the incident, for it is the need of the hour that the highest court of the land intervenes with the urgency and gravity that the situation demand. বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে এইটাই হচ্ছে প্রকৃষ্ট সময় যে সুপ্রিম কোর্ট স্বেচ্ছায় এই কেসে ইন্টারভেন করুন এবং সিচুয়েশনের যা গ্র্যাভিটি এবং যা ডিম্যান্ড সেই অনুযায়ী তারা অ্যাকশন নিন। The nation looks to the judiciary as the ultimate guardian of justice. সমগ্র জাতি মনে করে যে বিচার বিভাগই হচ্ছে বিচারের প্রকৃত অভিভাবক। The last refuge for those whose cries have been silenced by brutality. শেষ আশ্রয় তাদের যারা নিষ্ঠুরতার ফলে সাংঘাতিকভাবে ভুগে চলেছেন। The victim in this case, a young doctor whose life was dedicated to serving others, deserve nothing less than the full measure of justice that our legal system can provide. যে মহিলা চিকিৎসক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন এবং তার সঙ্গে যে ব্যাপারটা ঘটল, তিনি অবশ্যই সুপ্রিম কোর্টের কাছ থেকে এই ধরনের একটি ট্রিটমেন্ট আশা করেন বা করতে পারেন। It further stated that the time has come for the judiciary to send a clear and resounding message. সময় এসেছে সুপ্রিম কোর্টের সব দিকে এই বার্তা পাঠানোর, that such heinous crimes will not be tolerated. এই ধরনের নারকীয় ঘটনা কিন্তু আর সহ্য করা হবে না। That the sanctity of life and dignity of women must be fiercely protected by the full might of law. মহিলাদের সম্মান এবং সুরক্ষা আইনের সবথেকে সবলভাবে যেন তাদেরকে প্রটেক্ট করে। The case is not merely a bizarre violation of an innocent life. এই কেসটা কিন্তু শুধুমাত্র একজন নিরীহ মহিলার প্রাণ হারানোর গল্প নয়। ইট ইজ অ্যান অ্যাসল্ট অন দি ভেরি সোল অফ আওয়ার নেশন। আমাদের জাতির যে আত্মার প্রতি এটা একটা আঘাত। এই যে চিঠিটা লিখেছেন তার সঙ্গে কিন্তু আরেকটি চিঠিও যুক্ত হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় চিঠি। সেটা হচ্ছে another letter has been filed in the Supreme Court seeking immediate intervention following a series of incidents of attacks on the medical professionals, particularly the incident of Arjikor Medical College. The letter petitioned by Dr. Monica Singh from Army College of Dental Sciences from Secunderabad, Telangana, through her advocate Satyam Singh, highlighted the rape and murder of the PG doctor at a Calcutta Medical College on 9th August 2024 and subsequent attacks on the Arjikor Medical College on August 24. তা দেখা যাচ্ছে যে তৃতীয় একজন চিঠি লিখেছেন, তার নাম হচ্ছে ডক্টর মনিকা সিং। তিনি আর্মির ডেন্টাল কলেজ তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদের একজন অধ্যাপিকা। তিনি এই মহিলা চিকিৎসকের আরজিকরের ঘটনাতে তিনি বিচার চেয়ে বলছেন যে মহিলাদের সুরক্ষার জন্য যেন যথেষ্ট পরিমাণে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ কিনা সুপ্রিম কোর্ট 3টে চিঠি পেয়েছেন। অ্যাকর্ডিং টু ANI সংবাদ সংস্থা ANI রিপোর্ট,
তার মধ্যে দুটো চিঠিতে শাস্তি বা বিচারের কথা বলা আছে, তৃতীয় চিঠিতে কিন্তু বলা রয়েছে সুরক্ষার কথা। চিকিৎসক তাই মহিলা, অতএব তিনি তো সব থেকে আগে সুরক্ষার কথাই তো বলবেন। জাস্টিস নিয়ে তো সবাই বলছে। তো 13 তারিখে ক্যালকাটা হাইকোর্টের রায় হয়ে যাওয়ার পর 16 তারিখে চিঠি এলো এবং বিচারপতি চন্দ্রচূড়, তার যে 3 সদস্যের যে বেঞ্চ, বিচারপতি পার্দিওয়ালা, JB পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে করা যে বেঞ্চ, সেই বেঞ্চ গঠন করে তিনি 20 তারিখে প্রথম এই মামলাটি শুনলেন। তা সেই দিনে 20 অগাস্ট কিন্তু দুটো অর্ডার বেরিয়েছিল। একটা কি দুটো অর্ডার সেটাও এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, মনে হয় বুঝতে সুবিধা হবে, দিয়ে দিলাম। তাই এখানে একটু তর্জমা করে বলতে হচ্ছে, কারণ বিচার বিভাগের যে অর্ডার সেটা নিয়ে কিন্তু উল্টোপাল্টা কোনো রকম মন্তব্য করা যায় না। On 9th August 2024, a 31-year-old বিচারপতি চন্দ্রচূড় শুরু করছেন বিচার প্রক্রিয়ার সময়তে তিনি যে কথাটা বলছেন আগে সেটা শুনে নেওয়া যাক। On 9th August 2024, a 31-year-old postgraduate doctor at R.G. Kar Medical College Hospital who was on a 36-hour duty shift was murdered and allegedly raped inside the seminar room of the hospital. Chief Justice বলছেন, as horrific details have emerged in the course of media reportage, the brutality of the sexual assault and the nature of the crime have shocked the conscience of the nation. The name and graphic images of the deceased have been widely circulated on social media without regard to the privacy or dignity. সোশ্যাল মিডিয়া সম্পর্কে তিনি একটা কথা বলেছেন যে এখানে তার সমস্ত পরিচয়, ছবি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই যে নারকীয় ঘটনার একদম ভিভিড ডেসক্রিপশন কিন্তু সোশ্যাল মিডিয়াতেও ফুটে উঠেছে, যে সমগ্র নেশনকে যেটা আলোড়িত করেছে। রেড পিটিশনস ওয়ার ইনস্টিটিউটেড বিফোর দি ক্যালকাটা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে নানা রকম রেড পিটিশন জমা পড়েছে, সিকিং অ্যামং আদার থিংস এ কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন অফ দি ক্রাইম। যেসব মামলার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোর্ট মনিটর্ড, মানে কোর্টের অধীনে তদন্ত, অ্যান্ড দি কন্ডাক্ট অফ দি হসপিটাল অথরিটিস ইনক্লুডিং দি রোল অফ দি প্রিন্সিপাল অফ দি মেডিকেল কলেজ অ্যান্ড আদার officials by a special investigating by a team of special investigating officers. By its order dated 13 August 2024, the High Court transferred the investigation to the Central Bureau of Investigation. Following the incident, agitation protests were called by the Doctors Association. Doctor Association आंदोलन करा शुरू हलो. Student bodies and civic groups across the country. On the eve of Independence Day, several areas in Calcutta saw protest spurred by the reclaim of the night campaign. মহিলাদের রাত দখল তারপরে শুরু হয়েছিল। At 12:30 AM on 15th August, এগুলো কিন্তু সব চিফ জাস্টিসের নিজের ন্যারেশন, এটা কিন্তু কোনো এফিডেভিট না। When a protest was underway at the hospital, যখন একটা প্রতিবাদ মিছিল হসপিটালের দিকে যাচ্ছিল, a large mob assembled at the premises of the R.G. Kar Medical College Hospital and vandalized the emergency ward and other departments of the hospital. সেই সময়তে একদল গুন্ডা এই মিছিলের ওপর আক্রমণ করে, জড়ো হয় এবং তারা এমার্জেন্সি এবং আদার ডিপার্টমেন্টে তারা কিন্তু ভ্যান্ডালিজম চালায়। ফলোয়িং দি অ্যাক্টস অফ ওয়ান্টন ডিস্ট্রাকশন অ্যান্ড ভ্যান্ডালিজম, এই যে ধ্বংসলীলা হওয়ার পরে দি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, এ প্রাইভেট অ্যান্ড ভলেন্টারি অর্গানাইজেশন অফ ডক্টরস ইন ইন্ডিয়া, মানে IMA, তারা কিন্তু নেশন ওয়াইড একটা বন্ধের ডাক দেয় and called for a nationwide withdrawal of medical services except emergency services for 24 hours on 17th of August
2024, 17 অগাস্ট 2024 এই তারিখে তারা সমস্ত রকম মেডিকেল সার্ভিস বন্ধ করে দেন এক্সেপ্ট ইমার্জেন্সি সার্ভিস। In the aftermath of the brutal incident and demonstration which followed, the state government was expected to ensure the deployment of state machinery to prevent such a breach of law and order. আশা করা গিয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। It was all the more necessary to do so since the investigation of the crime which took place in the precincts of the hospital was underway. We are unable to comprehend how the state was not prepared to deal with the incident of the vandalization of the premises of the hospital. বিচারপতিরা বুঝে উঠতে পারেননি যে এই যে গুন্ডামিটা এটা কেন রোখা গেল না। তা এটা হচ্ছে ইনিশিয়াল যে স্টেটমেন্ট, যে গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এই বিচার প্রক্রিয়ার মধ্যে ঢোকার পর তার পরবর্তীকালে একটা সুরক্ষাজনিত তার বেশ কিছু নীতি প্রণয়ন করে দেন। অনেকগুলো ব্যাপার আছে। একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়, ন্যাশনাল টাস্ক ফোর্স। তারা সিকিউরিটি প্রোটোকল তৈরি করবেন, হসপিটালে কিভাবে কি সিকিউরিটি কাকে কিভাবে দেওয়া হবে, এবং তার জন্য গোটা দেশ থেকে সব থেকে বাছা বেশ কয়েকজন ডক্টর বা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনে যারা স্পেশালিস্ট এবং কেন্দ্রীয় সরকারের যে সর্বোচ্চ স্তরের বেশ কিছু আমলা, এদেরকে দিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করে দেন এবং সেই টাস্ক ফোর্সকেও বলে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে হবে এবং তারা কি কি ব্যাপার নিয়ে রিপোর্ট দেবেন সেটাও কিন্তু এই অর্ডারের মধ্যে বলে দেওয়া আছে। অতিশয় বিস্তৃত অর্ডার। অতএব এটা নিয়ে বেশি আলোচনা করলে আমাদের যে ফোকাসটা হয়তো এখান থেকে সরে যেতে পারে। তো সেই জন্যে আমি তার মধ্যে আর বিশেষ কিছু যাচ্ছি না, শুধু একটুখানি বলে রাখি যে শেষের দিকে কি বলা আছে। শেষের দিকে বলা আছে, The Central Bureau of Investigation shall submit a status report to this court by 22nd of August 2024 on the progress in the investigation of the crime at R.G. Kar Medical College Hospital. The state of West Bengal shall also file a status report by 22 August 2024 on the progress of the investigation on the act of vandalism which took place at the hospital in the aftermath of the incident. অর্থাৎ কিনা 20 তারিখের যে অর্ডারটা বেরোলো সুপ্রিম কোর্টে, তাতে দুটো ন্যাশনাল টাস্ক ফোর্সের ব্যাপারটা ছেড়ে দিচ্ছি, কারণ সেটা এই আরজি করের ঘটনা পরিপ্রেক্ষিতে হলো, এই ঘটনার সঙ্গে রিলেটেড না। এই ঘটনার সঙ্গে রিলেটেড হচ্ছে সিবিআইকে বলা হলো যে তোমরা 22 তারিখে একটা স্ট্যাটাস রিপোর্ট দেবে অন দি ওভারঅল সিচুয়েশন অ্যান্ড স্টেট অফ ইনভেস্টিগেশন। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা রিপোর্ট দেবে, সেটা হচ্ছে যে হসপিটালের ভেতরে যে ভ্যান্ডালাইজেশন হয়েছে, আরজি করের ভেতরে যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই ব্যাপারে তারা একটা রিপোর্ট দেবে। অতএব এই যে সুপ্রিম কোর্টে এই যে অর্ডারটা, এর মধ্যে কোথাও কি বলা হলো যে ক্যালকাটা হাইকোর্টকে নির্দেশ দেওয়া হচ্ছে তুমি আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো রকম শুনানি করবে না, বা তোমার সমস্ত রেকর্ড আমার কাছে পাঠিয়ে দাও? কিচ্ছু না। যে তদন্তকারী সংস্থাকে বলেও দেওয়া হলো যে তোমরা তোমাদের তদন্ত চালিয়ে যাও এবং তার যে স্ট্যাটাস রিপোর্ট সেটা 22 তারিখে প্লেস করতে হবে। ঠিক আছে, এবার 22 তারিখে দেখা যাচ্ছে 22 তারিখে কি হলো। এই যে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই যে 20 তারিখের যে হিয়ারিংটা হলো, এতে কিন্তু স্বনামধন্য আইনজীবী বিকাশ ভট্টাচার্যের নাম ছিল, কিন্তু যারা বিচার প্রক্রিয়াটা প্রত্যক্ষ করেছেন ইন্টারনেটে, তারা দেখেছেন বিকাশ ভট্টাচার্য কোনো শব্দ উচ্চারণ করেছেন কিনা সেটা
করে থাকলেও কটা জানা নেই। দেখে বোঝা যাচ্ছে, যে স্পষ্টত বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের পরিবেশে তিনি অত্যন্ত অস্বস্তি বোধ করছেন। দ্যাট ইজ নট হিজ ন্যাচারাল টাফ, যার জন্য গোটা ঘটনাটা তার আইনজীবী যেন তার কিছু বলার ইচ্ছা আছে কিন্তু বলতে পারছেন না। তো যাই হোক, যারা দেখেছেন, যারা দেখেননি তারা প্রয়োজনে আবার সেইটা তো মানে কোর্টের ব্যাপার তো বুঝতে পারছেন যে ওটা অনেক জায়গাতে রেকর্ড আছে, তারা একবার বিকাশ ভট্টাচার্য কতটা ভোকাল ছিলেন তারা সেটা দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আসা যাক যে 22 তারিখে যে সুপ্রিম কোর্টে কি হলো। 22 তারিখে সুপ্রিম কোর্টে যেটা হলো সেটা হচ্ছে বিকাশ ভট্টাচার্য সেখানে অ্যাপিয়ারই করেননি, এবং যেখানে যে প্রেজেন্ট যে সমস্ত অ্যাডভোকেটদের নাম আছে, অনেকেরই নাম আছে, মহেশ জেঠমালানি থেকে শুরু করে কপিল সিব্বল তো আছেনই, তো সবাই আছেন। নেই এই অভাগা মেয়েটির যে আইনজীবী, তিনি নেই। যাই হোক, সুপ্রিম কোর্ট নিজে থেকেই তার গোটা ব্যাপারটা তত্ত্বাবধান করেছে। তো সেখানে কি বললেন, in compliance of the order dated 20th August 2024, a status report has been submitted by the Central Bureau of Investigation. Likewise, status report and affidavit have been submitted by the state of West Bengal. The status reports and the affidavit are taken on record. সিবিআই নির্দেশ অনুযায়ী তার তদন্ত রিপোর্ট দিয়ে দিয়েছে, আর পশ্চিমবঙ্গ সরকার শুধু তদন্ত রিপোর্ট একটা এফিডেভিটও দিয়েছেন, যেটা যদিও তাদেরকে বলা হয়েছিল বলে মনে হচ্ছে না। এই দুটো প্যারাতেই কিন্তু গোটা ব্যাপারটা শেষ হয়ে গেল। ফ্রম দি মেটেরিয়াল, as already noted earlier, the investigation into the circumstances relating to the death of the postgraduate doctor at R.J. Kar Medical College Hospital is being conducted by the CBI. The Calcutta police is looking into the investigation following the vandalization of the hospital after the protest. From the material which has been produced before the court, it appears that a request for conducting the polygraphic test of the accused has been submitted to the ACJM. তো রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে ACJM এর কাছে পলিগ্রাফ টেস্ট করানোর জন্য কিন্তু তদন্তকারীদের কাছ থেকে একটা আবেদন এসছে, এবং তার স্ট্যাটাস দেখানো হচ্ছে টু বি আন্ডার প্রসেস। দ্য ACJM শ্যাল পাস অর্ডার অন দি অ্যাপ্লিকেশন টু দি নো লেটার দ্যান 5 PM অন 23rd August 2024। অর্থাৎ তাকে নির্দেশ দেওয়া হলো যে 23 তারিখ বিকাল 5টার মধ্যে তোমাকে নির্দেশ দিতে হবে। এই 3টে প্যারা তারা ব্যয় করলেন আরজি কর ঘটনা সম্বলিত। তারপরেই সুপ্রিম কোর্ট চলে গেলেন NTF রিলেটেড ম্যাটারে। আমি NTF রিলেটেড ম্যাটারটাকে আলোচনা থেকে বাদ রাখছি। তাহলে আরজি কর সংক্রান্ত যে ম্যাটারগুলো হলো, তাতে সুপ্রিম কোর্টের কোনো অর্ডার বা কোনো অবজারভেশন থেকে কি এটা বোঝা গেল যে ক্যালকাটা হাইকোর্ট তার যে স্ট্যাটাস এখানে হারিয়ে ফেলেছে, এবং এখানে আর ক্যালকাটা হাইকোর্ট কেসটা যখন তখন বলতে পারে যে ফার্দার হিয়ারিং উইল বি ক্যারিড অন অ্যাট ক্যালকাটা হাইকোর্ট, তার সমস্ত রাস্তা খোলা, এবং এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছে তার সঙ্গে এক চুল এদিক ওদিক হয়নি হাইকোর্টের নির্দেশের। অর্থাৎ কিনা আরেকটু বেশি বেগ পেয়ে গেছে গোটা তদন্ত প্রক্রিয়াটা। অতএব ক্যালকাটা হাইকোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের যে ব্যাপারটা, যেটা নিয়ে অনেকের ভেতরে কোশ্চেন ছিল, আমার মনে হয় সেই কোশ্চেনটা অমূলক। তবে হ্যাঁ, বিকাশ ভট্টাচার্য যদি থাকতেন তাহলে হয়তো তিনি সুপ্রিম কোর্টে আরও কিছু সাহায্য করতে পারতেন। তো তিনি হচ্ছেন কলকাতার
আইনজ্ঞ। দিল্লিতে তিনি তেমনভাবে নিজেকে মেলে ধরতে পারেন না। যাই হোক, আমি তার ওপর আর বেশি কথা বলতে চাই না। এবারে আসুন কপিল সিব্বলের কথাতে। প্রথম থেকেই কিন্তু কপিল সিব্বল সমস্ত রকম অভিযোগ বা গোটা ব্যাপারগুলো অস্বীকার করে যাচ্ছিলেন এবং অ্যাকর্ডিং টু কপিল সিব্বল এবং অ্যাজ আ লয়ার এটাই তার কাছ থেকে কাম্য যে তিনি তার ক্লায়েন্টকে অতি অবশ্যই ডিফেন্ড করবেন। আইনের যে পদ্ধতি তার মধ্যে থেকে তার সমস্ত রকম ডিফেন্স নেবার অধিকার আছে, কিন্তু সেই কপিল সিব্বল নিজেই কিন্তু ফেঁসে গেলেন একটা নিজের যে সংগঠন আছে সেই সংগঠনটা হচ্ছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। অ্যাট প্রেজেন্ট তিনি সেই বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অ্যাজ প্রেসিডেন্ট তিনি একটি রিজলিউশন পাস করেন, যেটা পরবর্তীকালে চ্যালেঞ্জড হলো। কি করে সেটা বলি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে দেখুন, তিনি একটি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তিনি একটি রিজলিউশন বার করেন। তাতে বলা আছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ডিপলি অ্যাপ্রিসিয়েটস দি কনসার্ন এক্সপ্রেসড বাই দি বেঞ্চ হেডেড বাই দি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া at the malaise which is prevailing in the country and the wanton violence against women in hospitals, including women interns and others. অর্থাৎ কি না, ম্যালেস মানে রোগ, অর্থাৎ তিনি জিনিসটাকে বোঝাতে চাইলেন যে এটা হচ্ছে একটা সার্বিক রোগ এবং তার চিহ্ন ফুটে উঠেছে কিন্তু কলকাতার এই ঘটনাতে। এবং তিনি এই জন্যে চিফ জাস্টিস যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটাকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। এটা কবে লিখছেন? সুপ্রিম কোর্টের ফার্স্ট হিয়ারিং হয়ে যাওয়ার পরে। সুপ্রিম কোর্টের ফার্স্ট হিয়ারিং হয়েছিল 20 তারিখে এবং সেকেন্ড হিয়ারিং হয়েছিল 22 তারিখে। 20 আর 22 অগাস্ট, তার মধ্যেখানে দিনটা হচ্ছে 21 অগাস্ট। সেই সময়তে তিনি এই রিজলিউশনটা বার করে ফেলেন এবং এই বার হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তার একটা ডিনায়াল চলে আসে। সেই ডিনায়ালটা কি? সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যে এক্সিকিউটিভ কমিটি এবং তার যে পুরনো যে জাস্ট প্রিসিডিং যে প্রেসিডেন্ট চেয়ারম্যান, তিনি একটি প্রতিবাদপত্র পাঠান কপিল সিব্বলকে যে আপনি যে রিজলিউশন পাঠিয়েছেন এই রিজলিউশনটা অসত্য। তার কারণটা হচ্ছে যে পদ্ধতিতে একটা রিজলিউশন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে দ্বারা অ্যাপ্রুভড হয়ে তারপর সেটা পাবলিশড হয়, তার কোনো কিছুই এতে মানা হয়নি। কীরকম না, প্রথম কথা বলা আছে যে এক্সিকিউটিভ কমিটির কোনো রকম সম্মতি ছাড়া কোনো রিজলিউশন অ্যাকসেপ্টেড হবে না এবং সেই যে মিটিং, সেই মিটিং কিন্তু হতে হবে মিনিমাম, কোরাম হবে মিনিমাম 5 জন থাকলে, এবং যদি 5 জন যদি না থাকে তাহলে তারপরে আরেকটা মিটিং করে তারপরেই কিন্তু এই ব্যাপারগুলো আলোচনা করতে হবে, যার জন্য মিটিংটা ডাকা, এবং তখন কিন্তু কোরামের কোনো রকম প্রশ্ন থাকবে না। তো এখানে অলমোস্ট এভরিবডি ইন দি এক্সিকিউটিভ কাউন্সিল তারা প্রতিবাদপত্র জানিয়েছেন যে আপনি কবে কিভাবে কোন মিটিং ডেকেছেন এবং তারপর এই যে ব্যাপারটা হলো।
তাদের বক্তব্য হচ্ছে তারা এই যে এখান থেকে একটুখানি পড়ে দেওয়া উচিত, তা না হলে এই গোটা ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে। We, the undersigned members of the Executive Committee of SCBA, are surprised to see a resolution dated 21st August 2024 issued on the letterhead of SCBA and signed by your good self purportedly on behalf of the entire Executive Committee. আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে দেখলাম যে আপনি এরকম একটি রিজলিউশন বার করেছেন এবং তাতে সই করেছেন, দেখে মনে হলো যে এন্টায়ার এক্সিকিউটিভ কমিটির হয়ে কিন্তু আপনি এই সইটা করেছেন। উই আর নট প্রিভি টু এনি ডেলিভারেশনস অফ দি ইসি, আমরা কিন্তু এমন কোনো ঘটনার সাক্ষী নেই। অন দি সেইড ম্যাটার, ওই ব্যাপারে মিটিং হয়েছে এমন কোনো মিটিংয়ে কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী বা অংশগ্রহণকারী নই। হুইচ কালমিনেটেড ইনটু এনি সাচ রিজলিউশন। We have further spoken to some of the other EC members and they are equally surprised by the resolution. এবং আমরা যারা স্বাক্ষর করেছেন অনেকেরই স্বাক্ষর তো দেখতে পাচ্ছেন, এবং বাকিদেরও আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই ধরনের কোনো মিটিং হয়েছিল কিনা, তারা কিন্তু কেউ হ্যাঁ বলেননি। This resolution was not placed before the EC nor discussed, এই যে রেজলিউশনটা, এটা মোটেই কোনো মিটিংয়ে প্লেস করা হয়নি, কোনো আলোচনা করা হয়নি। ইট ইজ আওয়ার ফার্ম বিলিভ দ্যাট অ্যান আনঅ্যানিমাস রেজলিউশন শুড হ্যাভ বিন পাসড অন দি প্রেজেন্ট ম্যাটার আফটার টেকিং অল ইসি মেম্বার্স ইন্টু কনফিডেন্স। এবং এরকম সর্বসম্মত একটা প্রস্তাব গ্রহণ করে, সবার সামনে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে তারপরেই কিন্তু এটা বার করা উচিত ছিল। We, the undersigned, therefore wish to put it on record that we are not a party to the resolution. আমরা কিন্তু এই রেজলিউশনের মোটেই পার্টি নই। By your good self unilaterally on behalf of the entire executive committee, তীব্র প্রতিবাদ করলেন। We, the undersigned, wish to make it crystal clear, আমরা একদম পরিষ্কার করে দিচ্ছি that we strongly condemn this gruesome incident. কপিল সিব্বল যেটা বলেছিলেন যে অনেকগুলো ঘটনার একটা, কিন্তু তারা কিন্তু সেই কথাটা মানতে রাজি নন। তারা বলছেন এটা হচ্ছে গ্রুসাম ইনসিডেন্ট হুইচ হ্যাজ টেকেন প্লেস উইদিন দি প্রেসিংস অফ এ রিপুটেড গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড উই স্ট্যান্ড ইন দি সলিডারিটি উইথ দি ভিকটিম, এবং আমরা ভিকটিমের পরিবারের সঙ্গে আছি। পরবর্তীকালে পূর্ববর্তী যে চেয়ারম্যান আদিশ চন্দ্র আগরওয়াল, তিনি ব্যক্তিগতভাবে একটা চিঠি লেখেন তার প্যাডে, এবং তিনি সেখানে তাকে কপিল সিব্বলকে বলেছিলেন যে তিনি একটি নো কনফিডেন্স মোশন আনবেন। এইবারে এটা তো গেল সেখানকার ব্যাপার। কপিল সিব্বলের কাছে এই কেসটা খুব চ্যালেঞ্জিং এই কারণে, এই কেসটাতে তিনি যদি কোনোভাবে সফল হন তাহলে কর্পোরেট ওয়ার্ল্ড সেখান থেকে বিশাল বিশাল আরও অনেক কেস তার কাছে আসবে। অতএব মেয়েটির বিচার বা অন্য কোনো ব্যাপার কতটা গুরুত্বপূর্ণ কে জানে, কিন্তু তার কেরিয়ারের পক্ষে এই কেসটা ইম্পর্ট্যান্ট, এবং তার জন্য তিনি এই নো কনফিডেন্স মোশনটা পর্যন্ত যে কারণে হতে পারে সেই কারণটি ঘটালেন। এবারে কি হবে সেটা অন্য ব্যাপার। মানে একজন কেরিয়ারিস্ট অ্যাডভোকেট কি করতে পারেন বা না করতে পারেন, এটা হচ্ছে তার সামান্য একটা উদাহরণ। সামান্য বলবো না, গুরুত্বপূর্ণ। কেমন লাগলো জানাবেন।